শুধু সামরিক শক্তিতেই সমৃদ্ধ নয়, রাশিয়া রয়েছে নানা দর্শনীয় স্থানও। সেগুলো ঐতিহাসিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে দর্শনীয় স্থানগুলো। ভ্রমণপ্রেমীদের কাছে ইউরোপের অন্যতম প্রিয় এক গন্তব্য দেশটি। একদিকে অত্যাধুনিক দালান কোঠা, অন্যদিকে ঐতিহ্যবাহী স্থাপত্যকলার নিদর্শন, প্রাচীন স্থাপনা। আধুনিকতার সাথে ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন রয়েছে রাশিয়ায়। রাজধানী মস্কো থেকে শুরু করে সেন্ট পিটার্সবার্গের মনোমুগ্ধকর প্রকৃতি রয়েছে পর্যটকদের আগ্রহের তালিকায়। পর্যটকদের আকর্ষণের শীর্ষে রয়েছে রাশিয়ার সেন্ট ব্যাসেলস ক্যাথিড্রাল। এর বাহ্যিক ও অভ্যন্তরীণ শিল্পকর্ম, গম্বুজের নকশা, অনন্য স্থাপত্যশৈলী জগৎ বিখ্যাত। 1554 থেকে 1561 সালের মাঝামাঝি সময়ে তৈরি এই গির্জা। মস্কোর রেড স্কয়ারে রাশিয়ার ইতিহাসের অনন্য সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম। এরই কাছে রয়েছে বোলশই থিয়েটার, যেখানে অপেরা ও বেলের মাধ্যমে প্রদর্শিত হয় রুশ সংস্কৃতিকে। মস্কোর মতো রাশিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পৃথিবীর সবচেয়ে বড় ও প্রাচীন জাদুঘর হারমিটেজ রয়েছে। মিশরীয় প্রত্নতত্ত্ব থেকে শুরু করে সুইডিশ শিল্পকর্ম সহ ইতিহাসের অজস্র নিদর্শনের দেখা মেলে এই জাদুঘরে। এই শহরের সোভিয়েত রাশিয়ার বহু বিখ্যাত রাজনৈতিক বন্দীর স্মৃতিজড়িত এক কারাগার পিটার এবং পল দুর্গ। 1703 সালে নির্মিত এই স্থাপনাটি সময়ের ব্যবধানে ব্যবহার করা হয়েছে নানা আঙ্গিকে। কখনো এটি ব্যবহার করা হয়েছে দুর্গ হিসেবে, কখনো কারাগার বা জাদুঘর হিসেবে। নানা প্রজাতির গাছ ও বহু নান্দনিক ভাস্কর্য দেখতে প্রতি বছর হাজারো পর্যটকদের ভিড় জমে সেন্ট পিটার্সবার্গের সামার গার্ডেনে। উপশহর পিটারহফও পিছিয়ে নেই সৌন্দর্যে। চমৎকার প্রাসাদ, অসংখ্য বাগান ও বিজ্ঞান ইনস্টিটিউট ঘুরে দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা। যারা অপেরা ভালোবাসে তাদের জন সেন্ট পিটার্সবার্গে রয়েছে মেরিনস্কি থিয়েটার। 1860 সালে প্রতিষ্ঠিত এই থিয়েটারটি রুশ সংস্কৃতিকে বলিষ্ঠভাবে তুলে ধরে আসছে বহুকাল ধরে। এছাড়াও রাশিয়ার মস্কো মেট্রো, রুস কেলা জাতীয় উদ্যান, এটনোমির পার্ক, বৈকাল হ্রদ সহ আরও অনেক দর্শনীয় স্থান রাশিয়াকে রেখেছে এক অনন্য মাত্রায়। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর শুল্ক তুলে নিতে রাজি হয়েছে। দোহায় এক ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেন, নয়াদিল্লি এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে ওয়াশিংটনকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হবে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি সরাসরি নাকচ করেন। স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আলোচনা এখনও চলছে, যে কোনো চুক্তি হবে পারস্পরিকভাবে লাভজনক। মার্কিন শুল্ক চাপের জবাবে ভারত কিছু পণ্যের শুল্ক কমালেও এখনও $45 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, কৃষি ও গাড়ি বাদে বাকি সবখানে শুল্ক কমাতে প্রস্তুত দিল্লি। ভারত 0 নীতি নিতে পারে বলেও মনে করছেন অনেকে। গেল এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ 27% শুল্ক আরোপ করেন। এমন অবস্থায় দিল্লি দ্রুততম সময়ে বাণিজ্য চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে, কারণ ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের 90 দিনের বিরতি শেষ হবে আগামী 9 জুলাই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সৌদি আরবে সফর শেষে কাতার গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আগমনী উপলক্ষে কাতার জুড়ে সাজ রব। এর আগে রিয়াদে অংশ নেন গালফ কাউন্সিল কর্পোরেশনের সম্মেলনে। মধ্যপ্রাচ্য সফরে রিয়াদের সঙ্গে এরই মধ্যে নিশ্চিত করেছেন $60,000 কোটি বাণিজ্য চুক্তি। জানান, এই সফরে নিশ্চিত হবে $1 লাখ কোটি বিনিয়োগ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, শুধু অর্থনৈতিক সমঝোতা নয়, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মধ্যপ্রাচ্য সফরে এসে সৌদি আরবের কাছ থেকে উষ্ণ আতিথেয়তা পেয়ে ট্রাম্প যান কাতারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সফরে $1 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করবেন তিনি। আমেরিকার বিনিয়োগ হবে, মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন পণ্য কিনবে।
তাদের মতো সামরিক পণ্য কেউ তৈরি করতে পারে না। সবচেয়ে ভালো মিসাইল, রকেট, সাবমেরিন আমেরিকায় দেয়। দেশে বিনিয়োগ আর চাকরির বিস্ফোরণ ঘটাবেন তিনি বলেন, এই অঞ্চল আর পুরো বিশ্বকে নিরাপদ রাখতে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান চুক্তিতে না আসলে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দেন ট্রাম্প। আবারও মনে করিয়ে দেন ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। সব দিক থেকে কূটনৈতিক তৎপরতার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য গালফভুক্ত দেশগুলোর জন্য এক বড় সুযোগ। সৌদি আরব লাঞ্চ করি, কাচ্চির সাথে জিলাপি অর্ডার দেব। মাসের শেষে কাচ্চি, মাসের শুরুকে নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন। এই ৩ মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। বৃহস্পতিবার তার আপন ভাই এবারত হোসেন এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমে। আর তৃতীয় স্বামী ডক্টর এস.এম. মঈন হাসানও এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে। তিনি এখন ৪ দিনের পুলিশি রিমান্ডে আছেন। বৃহস্পতিবার দুপুরে এবারত হোসেন জানান, তার বোন ৫ আগস্টের পরের দিন থেকে টানা ৩ মাস সিঙ্গাইরের চর দুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী, সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়ি সহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাইরের কাউকে বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিঙ্গাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েশিভাবে এই ভাইয়ের বাড়িতে ৩ মাস কাটিয়েছেন। এবারত হোসেন আরও স্লোগানে স্লোগানে উত্তাল ভারত, মোদি হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা। এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদি হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। মোদি বিরোধী আন্দোলন এমন তুঙ্গে ওঠার পর দেশটির বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি এই আন্দোলনেই মোদি সরকারের পতন হচ্ছে? দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ২৬০ জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকার সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভির ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে আরো বলা হয়, বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই। সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূক আর শুভেন্দু অধিকারী। শুধু কি তাই, বাংলাদেশের কোনো পণ্য আসতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে না খেয়ে মরার দশা কলকাতার ব্যবসায়ীদের। এসবে ক্ষুব্ধ হয়ে কলকাতার সব ব্যবসায়ীরা একজোট হয়ে হামলে পড়েছে মুসলমানদের ২৬০টি লাশ চাওয়া শুভেন্দুর উপর। আর মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন তো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই নানা প্রপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল, যার লক্ষ্যই ছিল বাংলাদেশকে নিয়ে কটূক্তি করা আর গুজব ছড়ানো। দেশটির আন্দোলনকারীরা বলছেন, পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে ময়ূক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর খেপেছে ভারতের নাগরিকরা। এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা। সবুজ আলম, ইত্তেফাক। এআই নতুন বিশ্বের দিকে এগিয়ে নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে চমক দিয়ে বদল ঘটালেও ঝুঁকির বিষয়টা নিয়ে এরই মধ্যে কপালে চিন্তার ভাঁজ সর্বত্র।
অন্য অনেক ক্ষেত্রের মতো শিল্পীদেরও দিন দিন বাড়ছে উদ্বেগ। এআই মডেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে তাদের সৃষ্টিশীল কপিরাইট সুরক্ষিত কন্টেন্ট। প্রযুক্তি খাতে ব্যবহৃত জেনারেটিভ এআই বর্তমানে ব্যাপক জনপ্রিয় হলেও এতে ব্যবহৃত ডেটা ও বিশাল পরিমাণ শক্তি চাহিদা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যুক্তরাজ্যের অবস্থান ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন দেশটির ছবি জঙ্গনের অনেকেই। সঙ্গীতশিল্পী ডুয়া লিপা, এলটন জন, অভিনেতা ইয়ান ম্যাককেলেন, ফ্লোরেন্স ওয়েলচের মতো তারকারা সৃজনশীল কর্মের সুরক্ষায় প্রধানমন্ত্রীর কাছে কপিরাইট আইন হালনাগাদের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে 4 শতাধিক সঙ্গীতশিল্পী, লেখক ও অভিনয়শিল্পী স্বাক্ষর করেছেন। সেখানে নতুন ডেটা বিলের সংশোধনীর বিষয়ে বলা হয়েছে। তাদের দাবি, ডেভেলপাররা এআই মডেলগুলিকে প্রশিক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কপিরাইট মালিকদের সঙ্গে তাদের সৃষ্টিকর্ম ব্যবহারের আগে অনুমতি নিতে হবে। অন্যদিকে কোনো পরিবর্তন কেবল তখনই বিবেচনায় নেওয়া হবে যখন সেটি সৃষ্টিশীলদের জন্য ক্ষতিকর বলে নিশ্চিত হবে, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র। নিয়াজ শুভ, সময় সংবাদ। একদিকে ইস্তাম্বুলে ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে প্রায় 700 কিলোমিটার দূরে আন্তালিয়ায় ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। ন্যাটোর এই বৈঠকে বারবার উঠে আসে ইউক্রেনের যুদ্ধবিরতির ইস্যু। এতে ন্যাটো প্রধান মার্ক রুট বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী ধাপ বাস্তবায়নের পুরোটাই নির্ভর করছে রাশিয়ার ওপর, কারণ যুদ্ধবিরতির জন্য ইউক্রেন প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউক্রেন যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই, কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে শুধু এই যুদ্ধ শেষ হতে পারে। ইউক্রেন আর রাশিয়ায় কি হচ্ছে এটা এখন বড় চিন্তার বিষয় বলেও জানান তিনি। রুবিও আরও বলেন, ন্যাটো সদস্য দেশগুলো আগামী 1 দশকে প্রতিরক্ষা খাতে 5% ব্যয় করতে সম্মত হবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভ্লাদিমির পুতিন এত সহজে নিজের অবস্থান ছাড়বেন না, কারণ অন্তত 10 লাখ সেনাকে সাধারণ কর্মীদের তুলনায় বেশি বেতন দেওয়া হচ্ছে। ইউক্রেনকে সুরক্ষা দিতে ন্যাটোকেই এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। হেগে ন্যাটো সম্মেলনের 6 সপ্তাহ আগে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে আর ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্যই বৈঠকে বসেছিলেন ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বাজেটের 5% প্রতিরক্ষা খাতে ব্যয় না করলে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করা হবে। ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বাজেট বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন ন্যাটো প্রধান মার্ক রুট। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। तुर्की में शांति वार्ता होनी थी, लेकिन एक पहुंचा इस्तांबुल, दूसरा अंकारा। एक ने कहा थिएटर, दूसरा बोला हम तो इंतजार कर रहे हैं, और तीसरा यानी ट्रंप बोले मेरे बिना कुछ नहीं होगा। क्या ये वार्ता थी या कोई सस्पेंस थ्रिलर? नमस्कार, मैं हूं सिद्धार्थ प्रकाश। दो मुल्क जो पिछले कई सालों से जंग के मैदान में हैं, लेकिन अब जब शांति की उम्मीद जगी तो तुर्की में ऐसी ड्रामा भरी वार्ता हुई कि हर कोई चौंक गया। सोचा गया था कि तुर्की में दोनों देशों के नेता मिलेंगे, बात होगी, हल निकलेगा, पर जो हुआ उसने सबको कंफ्यूज कर दिया। यूक्रेन के राष्ट्रपति वोलोदिमीर ज़ेलेंस्की पहुंचे अंकारा यानी तुर्की की राजधानी, और रूस ने अपने मिड लेवल डेलीगेट्स भेजे इस्तांबुल यानी तुर्की का सबसे बड़ा शहर। मतलब एक ही देश के 2 अलग शहरों में 2 डेलीगेशन, और दोनों को नहीं पता कि मिलना है भी या नहीं। अब ज़ेलेंस्की को देखिए, वो खुद तुर्की के राष्ट्रपति एर्दोआन से मिलने पहुंचे। उधर रूस ने सिर्फ ऑफिशियल्स भेज दिए और खुद पुतिन गायब। ज़ेलेंस्की ने तंज कसते हुए कहा कि ये रूसी डेलीगेशन सीरियस नहीं, थिएट्रिकल है। रूस की तरफ से दावा किया गया कि तुर्की ने वार्ता को दोपहर तक टालने को कहा है, और वहीं ज़ेलेंस्की के साथ मौजूद एक यूक्रेनी अफसर का कहना था कि जब तक एर्दोआन और ज़ेलेंस्की की लंच मीटिंग नहीं हो जाती, हम तय नहीं करेंगे कि रूसी डेलीगेशन से मिलना भी है या नहीं। अब इस पूरी कहानी में तीसरा किरदार भी है, अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप। अब ट्रंप ने कहा कि जब तक मैं और पुतिन नहीं मिलते कुछ नहीं होगा। अब ये कौन सी डिप्लोमेसी है?
ट्रंप गुरुवार को कतर और यूएई में थे और उन्होंने कहा कि वो शुक्रवार को तुर्की आ सकते हैं, लेकिन अगर कुछ हुआ तो मतलब सब कुछ ट्रंप ड्रिवन हो रहा है, कम से कम उनके हिसाब से। उन्होंने कहा कि हमारे लोग अभी बातचीत कर रहे हैं, लेकिन सवाल यह है कौन से लोग और कहां। तो अब सवाल उठता है हम यहां तक पहुंचे कैसे? जब इस साल की शुरुआत में ट्रंप ने ऑफिस संभाला तो उन्होंने दावा किया कि वो इस जंग को खत्म करवाएंगे। 12 फरवरी को उन्होंने पुतिन और जेलेंस्की को कॉल किया, लेकिन यूरोपियन देशों को साथ में नहीं लिया। इसका असर कंफ्यूजन और फ्रस्ट्रेशन। इसके कुछ समय बाद जेलेंस्की अमेरिका पहुंचे थे, लेकिन ओवल ऑफिस में ट्रंप और वाइस प्रेसिडेंट जेडी वेंस ने उन्हें फटकार लगाई। क्यों? क्योंकि जेलेंस्की यूएस सपोर्ट के लिए कृतज्ञ नहीं दिखे। इसी गुस्से में ट्रंप प्रशासन ने कुछ समय के लिए यूक्रेन की मिलिट्री सहायता और इंटेलिजेंस सपोर्ट रोक दी। अब यूक्रेन को जब यह समझ आया कि ट्रंप को मनाना जरूरी है, तो उन्होंने सऊदी अरब के जेद्दा में मीटिंग की और ट्रंप की मांग मान ली। और मांग क्या थी? 30 दिन का सीज फायर, वो भी बिना शर्त। लेकिन पुतिन ने उसे भी ठुकरा दिया। हाँ, एक छोटी सी ट्रूस बनी एनर्जी इंफ्रास्ट्रक्चर पर स्ट्राइक रोकने की, लेकिन दोनों पक्षों ने एक दूसरे पर उल्लंघन का आरोप लगा दिया। पुतिन ने फिर 3 दिन के सीज फायर की बात की अपने वार्षिक विक्ट्री डे परेड के बहाने से। यूक्रेन ने साफ मना कर दिया। अब बात करते हैं रूस की डिमांड्स की। पुतिन जो बातें कर रहे हैं वो सिर्फ जंग रोकने की नहीं, बल्कि यूक्रेन के वजूद पर सवाल उठाने की। रूस चाहता है 5 यूक्रेनी टेरिटरीज पर कंट्रोल, यूक्रेन की आर्मी पर लिमिट, नाटो में शामिल ना हो, और तभी कोई सीज फायर होगा जब वेस्टर्न मिलिट्री सहायता बंद होगी। मतलब पुतिन बिना शर्त शांति नहीं चाहते, वो चाहते हैं सब कुछ ताकत के दम पर। यूक्रेन की पोजीशन थोड़ी अलग है। 16 महीने से ज्यादा हो गए हैं, फ्रंट लाइन पर रूस का दबदबा है। यूक्रेन समझ चुका है कि वो रूस को पूरी तरह हरा नहीं सकता, इसलिए अब वो चाहता है कि लड़ाई जहां है वहीं रोकी जाए। जेलेंस्की की मांग है बिना किसी शर्त के सीज फायर, कोई मिलिट्री लिमिटेशन नहीं, और किसी भी टेरिटरी पर रूस का कब्जा इंटरनेशनल लॉ का उल्लंघन माना जाए। इसके अलावा एक बहुत बड़ा मुद्दा यह भी है कि हजारों बच्चे जिन्हें रूस ले गया है, उनकी वापसी भी यूक्रेन की प्रमुख मांगों में से है। तो अब सवाल यह है कि क्या यह ड्रामा से भरी मीटिंग कभी असली बातचीत में बदलेगी? क्या पुतिन, जेलेंस्की और ट्रंप एक ही टेबल पर आएंगे, या ये सब सिर्फ पॉलिटिकल थिएटर है? फिलहाल इतना तय है कि तुर्की की धरती पर शांति की चिंगारी तो जली है, लेकिन आग कब जलेगी ये अभी किसी को नहीं पता। बहरहाल পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর ৩৭ বছর বয়সী ক্যারিশম্যাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে গত কয়েক বছরে আফ্রিকা ও আফ্রিকার বাইরের অনেক দেশের মানুষের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছেন। এই সেনাশাসকের লক্ষ্য বুর্কিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের প্রভাব থেকে মুক্ত করা। তার সমর্থকরা তাকে আফ্রিকার চে গুয়েভারা নামে পরিচিত বুর্কিনা ফাসোর মার্কসিস্ট বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে মনে করেন। বুর্কিনা ফাসো বা পার্শ্ববর্তী মালি ও নাইজারের মতো দেশ ছাড়াও আফ্রিকার অনেক দেশের মানুষের মধ্যেই ইব্রাহিম ট্রায়োরের চিন্তাধারা বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ট্রায়োরের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তার জনপ্রিয়তার বড় একটি কারণ। আফ্রিকানদের কাছে তিনি প্রথম জনপ্রিয়তা পান যখন 2023 সালে রাশিয়া আফ্রিকা সামিটে তিনি বক্তব্য দেন। সে সময় তিনি আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছড়ির ইশারায় পুতুলের মতো নাচা বন্ধ করুন। তার ওই বক্তব্য সে সময় রাশিয়ার গণমাধ্যমে ফলাওভাবে প্রচার করা হয়েছিল। ট্রায়োরেকে পুরো আফ্রিকান নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনা অভ্যুত্থানে 2022 সালে ক্ষমতা গ্রহণ করার পর ট্রায়োরের সরকার সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সাথে সম্পর্ক শক্তিশালী করেছে। 1983 সালে 33 বছর বয়সে অভ্যুত্থানের মাধ্যমে বুর্কিনা ফাসোর ক্ষমতায় এসেছিলেন। সাঙ্কারা 1983 সালে 33 বছর বয়সে অভ্যুত্থানের মাধ্যমে বুর্কিনা ফাসোর ক্ষমতায় এসেছিলেন। 4 বছর পর আরেকটি অভ্যুত্থানে তিনি নিহত হন এবং আবারও বুর্কিনা ফাসো ফ্রান্সের রাজনৈতিক বলয়ের অধীনে ফিরে যায়। 2022 সালে ইব্রাহিম ট্রায়োরে ক্ষমতা দখল করার আগ পর্যন্ত ওই বলয়ের অধীনেই ছিল বুর্কিনা ফাসো।
ফ্রান্সের প্রভাব থেকে বের হয়ে রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি করা ছিল ইব্রাহিম ট্রায়োরের জান্তা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করায় বুর্কিনা ফাসোর অর্থনীতিও গত কয়েক বছরে শক্তিশালী হয়েছে। এছাড়া বুর্কিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছে মিস্টার ট্রায়োরের সেনা সরকার। ইব্রাহিম ট্রায়োরের জনপ্রিয়তার পেছনে এই বিষয়গুলো বড় ভূমিকা রেখেছে। তরুণ এই ক্যাপ্টেনের শেষ কেমন হবে তা জানা অসম্ভব হলেও তার সাথে মালি ও নাইজারের নেতারা নিশ্চিতভাবে পশ্চিম আফ্রিকার বাস্তবতা বদলে দিয়েছেন। আফ্রিকার আরও কয়েকটি দেশও তাদের উদাহরণ অনুসরণ করে ফ্রান্সের সেনাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। আমি যখন মিডিয়া ছেড়ে দিয়ে দিনের পথে আসি, সব চ্যানেল আমাকে কল দিয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য যে কেন চলে গেলেন শোবিজ থেকে। আমাকে পাননি আপনারা কখনো, আপনারা বলতে পারবেন না আমাকে ক্যামেরার সামনে তখন পেয়েছেন। আজকে আমি আমার বাচ্চার নিরাপত্তার জন্য। সময়ের শোবিজে কাজ করা মডেল অভিনেত্রী নাজনীন আক্তার। আকাশপথে নতুন হিসাব নিকাশের বার্তা দিচ্ছে রাশিয়া। আধুনিক প্রযুক্তির শানিত ছোঁয়ায় সামরিক শক্তি যখন আরও কঠিন ও কৌশলী হয়ে উঠেছে, তখন তার প্রতিধ্বনি পৌঁছে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশেও। একদিকে রুশ যুদ্ধ বিমানের মহড়া, অন্যদিকে ইরানের হাতে সেই একই মডেলের হস্তান্তর, যা জিইয়ে রেখেছে নতুন এক আশঙ্কার জাল। শত্রুপক্ষের আকাশ দখলে রাখতে শুরু হয়েছে নতুন অস্ত্রের খেলা, নৈপথ্যে রাশিয়ার কৌশলী পদক্ষেপ। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে দেশটির সামরিক বহরে যোগ হয়েছে নতুন যুদ্ধ বিমান। চতুর্থ ও পঞ্চম প্রজন্মের আদলে তৈরি এই যুদ্ধ বিমানটি মুহূর্তেই শত্রুপক্ষের আস্তানা গুঁড়িয়ে দিতে পারবে রুশ বাহিনী। এদিকে প্রায় একই মডেলের বেশ কয়েকটি যুদ্ধ বিমান ইরানকেও দিয়েছে রাশিয়া, যাকে ঘিরে শঙ্কায় ইসরায়েল। Su-35S মডেলের আধুনিক যুদ্ধ বিমানগুলো এখন রাশিয়ার প্রতিরক্ষা বহরে, যা দেশটির বিমান বাহিনীকে করে তুলেছে আরও শক্তিশালী। নতুন এই যুদ্ধ বিমানটি প্রতিকূল আবহাওয়াতে আকাশ প্রতিরক্ষায় দেখাবে শ্রেষ্ঠত্ব, যা দিন ও রাতের উভয় অভিযানের সময় স্থল ও সামুদ্রিক লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে সক্ষম। এমনটি জানিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। আধুনিক এই যুদ্ধ বিমানটির প্রসঙ্গে এর নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ান ইউনাইটেড এয়ারক্রাফটস কর্পোরেশনের প্রধান নির্বাহী ভাদিম বাদেখা বলেন, রাষ্ট্রীয় আদেশে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করেছি। আমরা উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি করেছি যাতে ভবিষ্যৎ চাহিদা পূরণ করতে পারি। নতুন Su-35S মডেলের যুদ্ধ বিমানটি শুধুমাত্র রাশিয়ার সামরিক বাহিনীর জন্য তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তবে ঠিক কি পরিমাণ যুদ্ধ বিমান নতুন করে যোগ হচ্ছে রাশিয়ার সামরিক বহরে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। এর আগে গত বছরের নভেম্বরে সুখোই Su-35 মডেলের 2টি যুদ্ধ বিমান ইরানকে সরবরাহ করে রাশিয়া। ইসরায়েল সহ শত্রুপক্ষের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষায় শক্ত বলয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলো। সে সময় এমনটি জানিয়েছিল তেহরান। মূলত যুক্তরাষ্ট্রের তৈরি F-14 টমক্যাট মডেলের যুদ্ধ বিমানগুলো সরিয়ে রুশ Su-35 মডেলের যুদ্ধ বিমানগুলো যোগ হয়েছে ইরানের সামরিক বহরে। রাশিয়ার কাছে মোট 50টি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা রয়েছে ইরানের। এদিকে চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান করেছেন কৌশলগত বিভিন্ন চুক্তি। আগামী 20 বছর যাবৎ ইরানের শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক খাতে সহযোগিতা করবে মস্কো। দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কথা দিয়ে কথা রাখেননি তারা। শান্তি আলোচনায় যোগ দেননি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতা। এতে ভেস্তে গেছে ইউক্রেনের যুদ্ধবিরতির সম্ভাবনা, ফলে অন্ধকারেই ডুবে থাকছে দেশটি। 10 মে জার্মানি ও পোল্যান্ডের নেতারা, পরে প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে 30 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানান তারা। পরের দিন রুশ নেতা সংকেত দেন কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই চলতি সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান তিনি। পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ভলোদিমির জেলেনস্কিকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে নিজেও উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। 14 মেও একই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপর পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলে জানান জেলেনস্কি।
সেজন্য চালাবেন সর্বোচ্চ প্রচেষ্টা। কথাও রেখেছেন তিনি। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে সব বন্দোবস্ত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকেও সেখানে থাকতে রাজি করিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, হত্যা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব, আর ব্যক্তিগতভাবে চাইব ট্রাম্পও আসুন। কিন্তু শেষমেশ জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় বসলেন না ট্রাম্প পুতিন। ক্রেমলিন জানিয়েছে 15ই মে ইস্তাম্বুলে যাচ্ছেন না পুতিন। তবে তার সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন। এই 3 মাসে একদিনও তিনি বাড়ি থেকে বের হননি। বৃহস্পতিবার তার আপন ভাই এবারত হোসেন নিজেই যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডাক্তার SM মঈন হাসান এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। তিনি এখন 4 দিনের পুলিশি রিমান্ডে আছেন। বৃহস্পতিবার দুপুরে এবারত হোসেন যুগান্তরকে জানান, তার বোন 5 আগস্টের পরের দিন থেকে টানা 3 মাস সিঙ্গাইরের চর দুর্গাপুরে তার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। তিনি বলেন, আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে তার মাধ্যমে যোগাযোগ করতেন বলে জানান। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়িসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাইরের কোনো লোক বাড়ির আঙিনায় ঢোকা মাত্রই তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেয়া হতো। সিঙ্গাইরের আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আইসিভাবেই ভাইয়ের বাড়িতে একটা মুহূর্ত আর জীবন মৃত্যুর মাঝখানে 71টি প্রাণ। আকাশে ওঠার পরেই খুলে পড়ল বিমানের চাকা। পেছনে কক্সবাজার, সামনে ঢাকা রানওয়ে, আর মাঝখানে আতঙ্কে জমে যাওয়া যাত্রীদের নিঃশ্বাস। শুক্রবার 16 মে দুপুর 1টা 20 মিনিট কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে আকাশে পাখা মেলেছিল বাংলাদেশ বিমানের BG 436 ফ্লাইট। বোর্ডে ছিল শিশুসহ 71 জন যাত্রী। কিন্তু তারা জানত না এ যাত্রা শুধুই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার নয়, এটা হতে পারে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও স্মরণীয় মুহূর্ত। বিমানের চাকা খুলে নিচে পড়ে গেছে, এই সংবাদ মুহূর্তেই হজম করার মতো নয়, তবে সেটাই বাস্তব। রানওয়ে ছাড়ার সঙ্গে সঙ্গেই পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে আশ্রয় পড়ে মাটিতে। বিমান তখন মাঝ আকাশে। পাইলট বার্তা পাঠালেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে প্রস্তুত করা হলো ফায়ার সার্ভিস, মেডিকেল ইউনিট, জরুরি অবতরণের সকল প্রক্রিয়া। রানওয়ের পাশে তৎপর ইঞ্জিনিয়ারিং টিম। আকাশের উপর নির্ভর করেই নিচের পৃথিবী প্রস্তুত হচ্ছে ভয়ঙ্কর কোনো পরিণতির জন্য। কিন্তু কেবল প্রযুক্তি নয়, এখানে প্রমাণ হলো মানুষের দক্ষতা আর মনোবলের শক্তিও। বিমানের ককপিটে থাকা পাইলট অসম্ভবকে সম্ভব করে তুললেন। চাকা ছাড়াই উড়োজাহাজ অবতরণ করিয়ে 71 জন যাত্রীর প্রাণ বাঁচালেন। ফ্লাইট সেফটি বিভাগ বলেছে, হ্যাঁ, এমন ল্যান্ডিং সম্ভব, কিন্তু সেটা অলৌকিক আর চূড়ান্ত দক্ষতা ছাড়া অসম্ভব। বিশ্ব রাজনীতির খোলা মজলিসে এবার নেতানিয়াহুর গালে সজোরে চপেটাঘাত। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদে দাঁড়িয়ে এমন এক ঘোষণা দিলেন যা শুধু ইউরোপ নয়, কাঁপিয়ে দিল পুরো আন্তর্জাতিক মহলকে। এক জ্বালাময়ী বক্তব্যে তিনি ইসরায়েলকে সরাসরি
গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দেন এবং দীপ্ত কণ্ঠে বলেন, আমরা এমন কোনো রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না যারা নিরীহ শিশুদের রক্তে নিজেদের হাত রাঙায়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই বক্তব্যে চুপসে যায় স্পেনের গোটা সংসদ, স্তব্ধ হয়ে পড়ে রাজনীতির ময়দান। বিশ্বজুড়ে মানবতাবাদীরা যখন গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদে সরব, তখন ইউরোপ থেকে এই সাহসী কণ্ঠ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। এই প্রথম কোনো পশ্চিমা ইউরোপীয় নেতা প্রকাশ্যে এমন শক্ত ভাষায় ইসরায়েলের কঠোর সমালোচনা করলেন। এদিন স্পেনের সাংসদ গাব্রিয়েল রুফিয়ান সংসদে প্রশ্ন তোলেন, স্পেন সরকার কিভাবে এখনও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে পারে, যেখানে গাজায় শিশুদের উপর এখনও বোমাবর্ষণ চলছে। সাংসদ গাব্রিয়েল রুফিয়ানের সেই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সানচেজ কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার না করে সরাসরি জবাব দেন, আমি আবারও বলছি, স্পেন একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করে না, এটাই আমাদের নীতিগত অবস্থান। প্রধানমন্ত্রী সানচেজ আরও বলেন, আমরা কোনো রকম ভুল তথ্য বা ধোঁকা দিতে আসিনি, সত্যকে সম্মান করেই আমরা এগোচ্ছি। যদিও এর আগে স্পেনের বামপন্থী রাজনৈতিক দল সুমার এবং তাদের নেত্রী ইয়োলান্ডা দিয়াজ বারবার ইসরায়েলকে গণহত্যাকারী বলে উল্লেখ করেছেন, তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো এই শব্দটি ব্যবহার করলেন দেশটির সরকার প্রধান নিজেই। এটি শুধু স্পেন নয়, ইউরোপীয় রাজনীতির ইতিহাসেও একটি যুগান্তকারী মুহূর্ত। স্পেন ইতোমধ্যে ইসরায়েলের সাথে বেশ কয়েকটি সামরিক চুক্তি বাতিল করেছে। এবার প্রধানমন্ত্রী নিজেই যখন বলেন, আমরা এমন রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না, তখন ধারণা করা হচ্ছে শিগগিরই ইসরায়েলের সঙ্গে স্পেনের সব ধরনের বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন হতে যাচ্ছে। এর আগে এপ্রিলে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান IMI সিস্টেমসের সঙ্গে প্রায় $7.5 মিলিয়ন মূল্যের অস্ত্র চুক্তি বাতিল করেছিল স্পেন। সরকারের জোটসঙ্গী বামপন্থী দল সুমারের চাপ ও জোট ছাড়ার হুমকির মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছিল সরকারি সূত্র। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজেই এই চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, কারণ তখন জোটসঙ্গীরা স্পষ্ট জানিয়ে দেয়, এই চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকার থেকে বেরিয়ে যাবে। এছাড়াও 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকেই স্পেন ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আসছে। এই সময় স্পেন সরকার ঘোষণা দেয়, তারা ইসরায়েলের কাছে আর কোনো অস্ত্র রপ্তানি করবে না। পরবর্তী পদক্ষেপ হিসেবে 2024 সালের ফেব্রুয়ারিতে স্পেন জানায়, তারা ইসরায়েল থেকে অস্ত্র আমদানিও সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, ইউরোপের অন্য দেশগুলো কি স্পেনের এই অবস্থানে সঙ্গ দেবে? এই মুহূর্তে স্পেন হয়ে উঠেছে সেই বিরল কণ্ঠ যে সাহস করে বলছে, মানবতা আর ব্যবসা একসাথে চলতে পারে না। শুক্রবার স্থানীয় সময় সকালে তুরস্কের প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয় ডলমাবাচে পৌঁছান রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। 3 বছরের বেশি সময় ধরে চলমান সংঘাত বন্ধে তুরস্কে 2022 সালের পর প্রথমবারের মতো বৈঠকে বসে দুদেশের প্রতিনিধিরা। শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠকটিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তমে উমেরভ ও রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেডিনস্কি। এর আগে স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় বৈঠক করে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইউক্রেনের প্রতিনিধিরা, যেখানে ভয়াবহ এ সংঘাত বন্ধের তাগিদ জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক বসে মার্কিন প্রতিনিধিদের। বৈঠকে ইউক্রেন সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী রুস্তমে উমেরভ। বলেন, 30 দিনের যুদ্ধবিরতির মধ্য দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সহ বন্দি বিনিময়ে প্রস্তুত ইউক্রেন। পুতিনের পাঠানো প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন মার্কো রুবিও। তবে সে বৈঠকে কি আলোচনা হয় তা এখনও স্পষ্ট নয়।